ক্যামেরার সামনে বসলেই আসলে অনেক কিছু নিয়ে কথা বলতে ইচ্ছা করে। কথার ফুলঝুরি বেরিয়ে যায় মুখ দিয়ে। কিছু কথা আসে মন থেকে আর কিছু কথা থাকে স্ক্রিপ্টেড। তো আমার ভিডিওগুলো যখন আমি করি বেশিরভাগ সময় আমার কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না। আমি র‍্যান্ডমলি কথা বলি অথবা যেকোনো বিষয় নিয়ে আমার নিজের যে মতবাদগুলো বা নিজের যে চিন্তাভাবনা সেগুলো বলার চেষ্টা করি সবসময়। মানে আমার কাছে কোনো রেডিমেড একটা স্ক্রিপ্ট থাকে না যেটা দেখে আমি বলব। কিছু পয়েন্ট আমি টুকে রাখি মাঝে মধ্যে কাগজে অথবা পিসির মধ্যে আমার টোকা থাকে। তো যে ইনফরমেশনগুলো আমি দিতে চাই দেখা যায় বেশিরভাগ সময় সেগুলো মনে থাকে না বা অনেক বড় হলে বা কোনো যদি সংখ্যা থাকে সেখানে সায়েন্টিফিক নেম থাকে তো সেগুলো আমি একটু দেখে বলার চেষ্টা করি। তো এই বাদে আমার যে কথাবার্তাগুলো আসে সেগুলো আমার স্বতঃস্ফূর্তভাবে আমি যা চিন্তা ভাবনা করি সেই কথাগুলোই আমি বলে থাকি। তো অনেকদিন পরে আবার আজকে ভিডিও করতে বসছি। সাধারণত আমি মাসে একবার আমি এই ভিডিও করতে চাই যে সারা মাস কি চিন্তা ভাবনা করলাম বা কি হলো বা কি পরিস্থিতি সেগুলো নিয়ে বলা। তো সবসময় যখন আমি কথা বলি ক্যামেরার সামনে তখন আমি চেষ্টা করি যে একটা নির্দিষ্ট টপিক থাকুক, একটা বিষয় থাকুক যেটা নিয়ে কথা বলা যায় যেন বিক্ষিপ্ত না হয় চিন্তাভাবনা সবকিছু। তো আজকে আমি অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। তো সেই অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে গেলে আসলে ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যায় এবং সবাই শোনে না। তবে আমার একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে আমার ভিউয়ার খুব বেশি হয় না এবং যারা আমার ভিডিও দেখে খুব অল্প সংখ্যক কিছু লোকজন দেখে। তাদের চিন্তাভাবনা আমি মনে করি যে মোটামুটি আমার মতো একটু উদার মনোভাব। তো আজকে একটু বিক্ষিপ্ত হবে ভিডিওটা কারণ আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আজকে ১ম যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে যুদ্ধ, ওয়ার। পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে, কনফ্লিক্ট চলছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছোট, বড় এবং দুটো দেশের মাঝখানে এরকমও চলছে বা দুটো গ্রুপের মাঝখানে চলছে কোনো দেশের মাঝখানে। তার মধ্যে সবচেয়ে নজর কেড়েছে আমাদের যেই জিনিসগুলো সেটা হচ্ছে যে আ বর্তমানের যেই ফিলিস্তিন-ইসরায়েল ওয়ার সেটা। যদিও এটা অনেক আগে থেকে শুরু হয়েছিল এই কনফ্লিক্টস এবং এইটা আরো অনেকদিন পর্যন্ত চলবে যেকোনো একটা পক্ষ নিশ্চিহ্ন না হয়ে যাওয়া পর্যন্ত। আর এরপরে আ যেইটা বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল সেটা হচ্ছিল যে রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধ সেইটা। তো যুদ্ধ জিনিসটা আসলে কখনো বন্ধ হবে না। মানুষ যতদিন টিকে আছে ততদিন যুদ্ধ চলবে। তো আপনি কি করবেন? যুদ্ধ চলছে আপনি কি করবেন? আপনার তো ঘরে যুদ্ধ হচ্ছে না, আপনার দেশে যুদ্ধ হচ্ছে না। আমরা বাংলাদেশীরা লাস্ট আমাদের যেই কনফ্লিক্ট সেটা 71 এর কনফ্লিক্ট। এরপরে আমরা আর কোনো ধরনের যুদ্ধে জড়াইনি কারো সাথে। আমি চাই না যুদ্ধে জড়াক। কারণ যুদ্ধ কোনো ভালো জিনিস না। এরপরেও মাঝে মধ্যে অনেকে বীর হয়ে যান, ফেসবুকে স্ট্যাটাস দেন, সোশ্যাল মিডিয়ায় এসে বা ইউটিউব ভিডিওতে এসে লম্পচম্প দেন যে একটা যুদ্ধ ভাব হলে ভাল লাগে আরকি। তো যুদ্ধে যেই জিনিসটা হয় সাধারণ জনগণের তারা হচ্ছে গিয়ে যুদ্ধে যেকোনো একটা পক্ষ নেয়। বামপক্ষ, ডানপক্ষ হোক বা আ ধর্মীয় পক্ষ হোক যেটা হোক তারা একটা পক্ষ নেয়। যুদ্ধের একটা পক্ষ নেয়। যে আমি এই ধর্মের লোক, ওই ধর্মের লোকজন অ্যাটাক করছে। তো আমরা আসলে ওই দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা ওই দেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ তো আমরা ওই দেশের পক্ষ নিব। এরকম একটা পক্ষ থাকে। ২ টা পক্ষ থাকে যুদ্ধে সবসময়। যেকোনো জনগণ মতবাদ একটা পক্ষ নেয়। যুদ্ধে আসলে কোনো পক্ষ থাকে না। জীবন আর মৃত্যুর মাঝখানে আপনাকে একটা বেছে নিতে হবে। যুদ্ধ হচ্ছে এমন একটা পজিশন সেটা হচ্ছে যে আপনি কি লাইফ চান নাকি আপনি ডেথ চান। যুদ্ধ মানেই হচ্ছে মৃত্যু। যুদ্ধ মানেই হচ্ছে কনফ্লিক্ট। যুদ্ধ মানেই হচ্ছে ধ্বংস। যুদ্ধ কোনো কিছু তৈরি করে না, নতুন কোনো কিছু তৈরি করে না। আ যুদ্ধে সবসময় ভাগ হয়ে যায়। মানুষ ভাগ হয়ে যায়। চিন্তা করে দেখুন এই যে বিশাল ইউনিভার্স সেইখানে অগণিত গ্যালাক্সির মাঝখানে আমাদের গ্যালাক্সি একটা। তার গ্যালাক্সির কোণার দিকে এই সৌরজগতের আ সূর্যের চারপাশে ঘোরা অনেকগুলা গ্রহের মধ্যে একটা গ্রহ পৃথিবী। সেখানে কিন্তু আপনি একবারই আসছেন। দ্বিতীয় কোনো সুযোগ নেই আপনার এখানে আসার। কাজেই যুদ্ধ করবেন না বা যুদ্ধে যাবেন না। কোনো কিছুর জন্যে আমি আমার লেখাগুলোতে অনেক সময় বলেছি যে কোনো কিছুর জন্যই আসলে শহীদ হওয়ার দরকার নাই। কারণ আপনার জীবন একটাই। আপনি এই জীবনটা আর কখনো ফেরত পাবেন না। তবে আমরা গ্লোরিফাই করি। আমরা যেটা হয় যুদ্ধে যারা মারা যায় তাদেরকে শহীদ বা বীর অনেক উপাধি দেই আমরা। আমরা গ্লোরিফাই করার চেষ্টা করি যারা যুদ্ধে যায়। এই গ্লোরিফিকেশন থেকেও কিন্তু অনেক বোকা লোকজন যুদ্ধ করার চেষ্টা করে। জীবন একটাই। জীবনকে ভালোবাসতে শিখতে হবে। কখনোই মৃত্যুর দিকে আপনি চলে যাবেন বা মৃত্যুকে উৎসাহিত করবেন
তো যুদ্ধ আসলে অনেক আগে আমি একটা লেখায় পড়েছিলাম কোথাও, সেটা হচ্ছে যে যুদ্ধ হচ্ছে বুড়ো জেনারেলদের একটা খেলা, যেখানে ইয়াং জেনারেশন মানে হচ্ছে যে যুবক সৈন্যরা মরে, এই বাদে আসলে আর কিছু না। তারপরে ওই যে যেটা বলছিলাম আগে, সেটা হচ্ছে যে যুদ্ধ আপনি কখনো বন্ধ করতে পারবেন না। পৃথিবী জুড়ে যুদ্ধ চলবে, যুদ্ধ তার রূপ বদলাবে, দেশ বদলাবে, কিন্তু মানুষ যুদ্ধ করবে। মানুষের হিউম্যান নেচারে আছে যুদ্ধ। একটা সময় ছিল যখন আহ, মানুষ খুব স্কিলফুল যোদ্ধা হইতো। কিরকম ভাবে, সেটা হচ্ছে যে তারা তলোয়ার চালানো শিখতো বা তীর ধনুক চালানো শিখতো, ঘোড়ায় চড়তো। যুদ্ধ তো মুখামুখি, কিন্তু বর্তমান যুগের যে যুদ্ধগুলা, এগুলাতে আসলে এই বীরত্ব দেখানোর কোনো জায়গা নাই। সেটা হচ্ছে মানুষজন টেকনোলজিতে এগিয়েছে, বিজ্ঞানে এগিয়েছে, বিজ্ঞানে এগিয়ে মারণাস্ত্রগুলো কিন্তু আরো বেশি শক্তিশালী হয়েছে, পাওয়ারফুল হয়েছে। এখন অনেক দূর থেকে, মানে আপনাকে আরেকটা সোলজারের মুখোমুখি হতে হচ্ছে না, আপনি অনেক দূর থেকে তাকে গুলি করতে পারছেন, টার্গেটেড মিসাইল অ্যাটাক করতে পারছেন, ড্রোন অ্যাটাক করতে পারছেন। তো দিন যত যাচ্ছে কাপুরুষতা তত বাড়ছে আর কি। তো এটাকে আমি কাপুরুষের যুদ্ধ বলি, অ্যাকচুয়ালি কাওয়ার্ডলি ওয়ার যেটা, সেটা হচ্ছে আপনি এক জায়গায় থেকে অনেক দূরের একটা দেশের মানুষজনকে মেরে দিচ্ছেন। আপনি কখনো তাদের চোখে চোখ রাখতেছেন না, দেখতেছেন না যে মানুষ মারার সময় কীরকম একটা অনুভূতি হয়, সেটা কিন্তু আপনি জানেন না। আপনি আপনার সিঙ্গেল একটা পার্টন বা ট্যাকটিক্যাল টিম পাঠিয়ে আপনি কিছু জায়গার মানুষজন খুন করছেন। সো যত দিন যাচ্ছে টেকনোলজির কারণে আমাদের যুদ্ধে মানুষ মারার সংখ্যাটাও বাড়ছে এবং আমরা কাপুরুষ হয়ে যাচ্ছি। কাপুরুষের যুদ্ধ চলছে এখন, তো চলুক। তবে একটা জিনিস যেটা স্ট্যাট বলে, সেটা হচ্ছে যে গত 200 বছর বা 100 বছরের থেকে বর্তমান যেই পিরিয়ডটা আমরা পার করতেছি, সেই পিরিয়ড অনেক শান্তির। মানে এই সময় যুদ্ধ কম হয়েছে, কিন্তু তাও যুদ্ধ হয়েছে, যুদ্ধ চলছে। এমন কোনো বছর নাই মনে হয় আপনি দেখবেন না কোথাও না কোথাও একটা না একটা কনফ্লিক্ট লেগে আছে। কনফ্লিক্ট থাকবেই মানুষের মাঝখানে। যুদ্ধে আমি এত কথাই যে বললাম, এত কথা বলার কিন্তু আমার মূল কারণ ছিল সেটা হচ্ছে যে যুদ্ধে কোনো পক্ষ নেবেন না। যুদ্ধের কোনো পক্ষ নাই। জীবন আর মৃত্যু, শুধুমাত্র এই দুইটা পক্ষই আছে। চিন্তা করে দেখেন আপনি জীবনের পক্ষে না মৃত্যুর পক্ষে। আর যুদ্ধ নিয়ে কথা কম বলা উচিত এই কারণে যে হয়তো আপনি মনে করতে পারেন যে হ্যাঁ, আমি জাস্টের পক্ষে আছি, ন্যায়ের পক্ষে আছি, কথা বলে হয়তো যুদ্ধটা বন্ধ করা যাবে না। কোনোভাবে আপনি যুদ্ধ বন্ধ করতে পারবেন না। আপনার থেকে অনেক পাওয়ারফুল ভয়েস আলা লোকজন যারা যুদ্ধের বিপক্ষে কথা বলেছে বা কোনো একটা পক্ষ নিয়েছিল, তারাও পারেনি এই যুদ্ধ বন্ধ করতে। যুদ্ধ বন্ধ করার ক্ষমতা যাদের হাতে আছে, এরা আসলে যুদ্ধ চায় বলে এই যুদ্ধগুলা হয়, না হলে কনফ্লিক্ট হয় না কখনো। মানুষের নেচার, প্রবৃত্তি যেটা আমরা বলি, নেচার খুবই অদ্ভুত। আমরা কিন্তু কাল্পনিক একটা বর্ডার বানাই। ধরেন পুরো পৃথিবীতে আপনি যদি চিন্তা করেন যে আমি পৃথিবীর বাসিন্দা, এই পুরো গ্যালাক্সির মাঝখানে সৌরজগতের মধ্যে পৃথিবী নামক একটা গ্রহের বাসিন্দা আমি। তো এরকম বাসিন্দা আরও আছে, 7 বিলিয়ন 8 বিলিয়নের মতো লোকজন আছে। সবাই আমরা এক পৃথিবীর বাসিন্দা, কিন্তু আমরা করছি কি, আমরা কাল্পনিক বর্ডার দিয়েছি অনেকগুলা। পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় বর্ডার দিয়েছি আমরা, যে এইটা আমার দেশ, এটা তোমার দেশ, এটা দেশ। এই কাল্পনিক বর্ডার কিন্তু পাখিদের বা অন্য কোনো প্রাণীর নাই, শুধুমাত্র মানুষের আছে। তো মানুষ এই কাল্পনিক বর্ডার বানায়, দেশ বানায়। দেশ একটা বিমূর্ত ধারণা। দেশ বানায়, ভাষাগত বৈচিত্র্য আছে, আলাদা রকমের সংস্কৃতি আছে সবার। এগুলোর ভিত্তিতে হয়তো তারা আলাদা হয়ে যায়। তো এবং ধর্ম আছে, ধর্ম একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। মানে ঘৃণা, আমরা বিভিন্ন ধরনের কাল্পনিক জিনিস বানিয়ে অনেক সময় কাল্পনিক ঈশ্বরের নামেও আমরা ঝগড়াঝাটি শুরু করি এবং একজন আরেকজনকে মারি। আমরা চিন্তা করি যে আমরা সবচেয়ে বুদ্ধিমান, আমরা সবচেয়ে ইন্টেলিজেন্ট স্পেসিস এই পৃথিবীর মধ্যে, এবং সবচেয়ে বেশি মানুষ আমরাই মারি। মানে অন্য কোনো প্রাণী আমাদেরকে অ্যাটাক করে মেরে ফেলবে সেইটা না, আমরা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, এবং বুদ্ধিমান প্রাণী নিজেরা কাল্পনিক জিনিসপত্র নিয়ে ঝগড়াঝাটি করে, যুদ্ধ বাধায়। এই আইডিয়াটা যদি পৃথিবীর সবার মাঝখানে থাকতো যে আচ্ছা ঠিক আছে, শাসন ব্যবস্থার সুবিধার জন্য দেশগুলো থাকুক, সবার বর্ডার থাকুক আলাদা আলাদা, কেউ কার উপর অ্যাটাক না করি, কারণ হচ্ছে আমরা সবাই এক পৃথিবীর বাসিন্দা, হয়তো তাহলে যুদ্ধের সংখ্যাটা বা ঘৃণাটা, যেটা আরেকটা জাতির প্রতি, ভাষার প্রতি, ধর্মের প্রতি, আরেকটা কালারের প্রতি আমরা পোষণ করি, সেই ঘৃণাটা কেটে যেত অনেকটা। যে আমরা সবাই এক পৃথিবীর বাসিন্দা, এই মাটি থেকেই আমাদের উদ্ভব হয়েছে, এইখানেই আবার আমরা চলে যাব। ওই যে প্রথমে বলেছিলাম যে যুদ্ধকে কখনো সাপোর্ট দিতে হয় না, যুদ্ধে কোনো পক্ষ নিতে হয় না, যুদ্ধে শুধু পক্ষ থাকে, শুধুমাত্র দুইটাই, জীবন আর মৃত্যু। এই জিনিসটা বলার আমার একটা কারণ যে আপনি
যে কোনো বিষয়ের জন্য, পৃথিবীর যে কোনো বিষয়ের জন্য, যে কোনো কনফ্লিক্টের জন্য শহীদ হতে যাবেন না। শহীদ হওয়ার মধ্যে কোনো লাভ নাই। মানে মরে যাবেন না যে আমি এখানে আত্মত্যাগ করব, রক্ত তো দিয়েছি, আরও রক্ত চাই। এগুলা বোগাস ডায়লগ। এই জিনিসগুলো আসলে আমার ফিলোসফিতে যায় না, ফিলোসফিটা খাটে না। আমি জিনিসটাকে খুবই খারাপ মনে করি। আপনার কোনো কিছুর জন্য শহীদ হওয়ার দরকার নেই, কোনো কিছুর জন্য, পৃথিবীর কোনো কিছুর জন্য। লিগেসি বলতে আসলে কিছু নাই। আপনার মৃত্যুর ১০০ থেকে ২৫০ বছরের মধ্যেই আপনি ইরিলিভেন্ট হয়ে যাবেন। আপনি যত বড় কবি হন, লেখক হন, সাহিত্যিক হন, দেখা গেছে যে মৃত্যুর ২০০ বছর পর আপনাকে আসলে হয়তো আর কেউ মনেও রাখবে না, কিছু রাখবে না। কিছু ব্যতিক্রম উদাহরণ থাকতে পারে, হয়তো আপনি কালজয়ী কিছু ক্রিয়েশন করে গিয়েছেন সেই বাতে। বর্তমানে ধরেন আমি যদি বলি যে হ্যাঁ, কতজন লেখক আছেন, অনেক লেখক আছেন, কিন্তু সবার কথা কিন্তু মনে থাকবে না, সবার বইও থাকবে না। ইতিহাস হয়তো ১ জন ২ জনকে মনে রাখবে। তো লেগেসি বলতে কিছু নাই। আপনার পরে আপনার বংশধর আপনার মতো হবে, বা আপনার লেগেসি ধরে রাখবে, এই ধরনের জিনিসপত্র কখনো নাই। আপনি একলা, আপনি একমাত্র, এবং আপনি ইউনিক। সো ডোন্ট ডাই ফর এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। ট্রাই টু কিপ লিভিং। হতে পারে যদি আপনি বড় বিজ্ঞানী হন বা অনেক বড় কোনো ধর্মবেত্তা হন, যে আপনি নতুন একটা ধর্ম নিয়ে আসছেন, ধর্ম প্রচার করছেন, সেক্ষেত্রে হয়তো আপনার কিছু লিগেসি রয়ে যাবে। কিন্তু তারপরেও কিন্তু যখন ভবিষ্যতের মানুষ আপনার কথা বলবে, ওরাও কিন্তু আপনার নামে বানিয়ে বানিয়ে অনেক কথা বলবে। তাই আইনস্টাইন যেই কাজগুলো করেন নাই, সেগুলো কিন্তু এখন বলা হয়। বা কোনো একটা ধর্মপ্রচারক, আমি নাম বলতে চাচ্ছি না, উনি হয়তো যেই জিনিসটা করেন নাই বা কোনো একটা ভুল করেছিলেন, সেই জিনিসগুলোকেও মানুষজন পরিবর্তন করে নিজেদের মতো করে ব্যবহার করবে। তো এই যে লেগেসি বলতে আসলে কিছু থাকে না। আপনি ইউনিক। সো বেঁচে থাকার চেষ্টা করুন। এখন একটা উপদেশমূলক কথা বলি। সেটা হচ্ছে যে আপনার আমাদের দেশে রিসেন্ট যেটা চলছে সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। এইচএসসি পরীক্ষা মেবি চলছে। দেশের কিছু ঝামেলার কারণে পরীক্ষা পিছাচ্ছে, আগাচ্ছে, এবং আমাদের যেই এইচএসসি পরীক্ষার্থীরা আছে এরা আবার আন্দোলন করতেছে। তো আমরা আসলে আমাদের এইচএসসি পরীক্ষার সময় খুব ভয়ে থাকতাম, মানে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকতাম, সেটা হচ্ছে আমরা আন্দোলন করার মতো সময় পাইতাম না। দেশের কি হইলো না হইলো সেটা নিয়ে আমাদের মানে মাথা ব্যথাও ছিল না তখন। এখনকার জেনারেশন খুবই কনসাস আমার মনে হয় এই বিষয় নিয়ে। যে বিষয়গুলো নিয়ে তারা জানে না বা তাদের অভিজ্ঞতা নাই, সেই বিষয়গুলো নিয়েও তারা খুব কনসাস হয়, এবং তারা যে কোনো কিছুতে রাস্তা বন্ধ করে একটা আন্দোলন করা শুরু করে। এই জিনিসটা খারাপ। এইটা আর কিছু বলার দরকার নেই। এই জিনিসটা খারাপ। রাস্তা বন্ধ করে, আমার বাসায় যদি কখনো রান্না না হয়, আমি রাস্তা বন্ধ করে কখনো আন্দোলন করতে যাব না যে কেন রান্না হয় নাই। তো অনেকটা এরকম হয়ে যায় যে আরেকজনকে কষ্ট দিয়ে আমি আমার দাবি মানাবো। মানে আমার দাবি যদি থাকে সরকারের কাছে, তাহলে আমি সরকারকে ব্লক করার চেষ্টা করব। তো সরকারকে ব্লক করা মানে এই না যে আমি রাস্তা ব্লক করে, যে লোকটা হাসপাতালে যাচ্ছে, অফিসে যাচ্ছে, কোনো কাজে যাচ্ছে বা বাজারে যাচ্ছে, তার রাস্তা ব্লক করে আমি দাবি মানানোর চেষ্টা করব। এটা হচ্ছে যে যেহেতু আমি শোষিত হয়েছি বা আমি কোনো কারণে নিগৃহীত হয়েছি, তাহলে আমি এই দাবিটা আমার আছে, এই দাবিটা তুমি আমার এই দাবিটা পূরণ করো। এটার জন্য আরও যে শোষিত লোকজন আছে তাদেরকে আমি আটকাবো, তাদেরকে আমি যন্ত্রণা দিব, যন্ত্রণা দিয়ে হচ্ছে গিয়ে তারপর আমি আমার দাবি মানাবো। সিম্প্যাথি আদায় করবো হচ্ছে আমি এইভাবে। সো দিস ইজ আ ভেরি রং ওয়ে টু ডু থিংস। আপনার যদি আদতে কোনো কিছু পরিবর্তন করতে হয় দেশের, তাহলে রাজনীতিতে জয়েন করতে হবে, সেটাও সিস্টেমেটিক্যালি। রাজনীতি মানে এমন না যে আপনি চুরি বাটপারি করবেন, লোকজনকে ভয় দেখাবেন, চাঁদা নেবেন। এগুলাকে রাজনীতি বলে না, এগুলা হচ্ছে গিয়ে ইত্রামি আর কি। তো আমাদের লোকজন মুষ্টিমেয় বাঙালি বাদে বাকি যারা আছে তারা হচ্ছে ইতর শ্রেণীর। আমরা আমাদের অনেক সংস্কারের বদলে নিজেদের সংস্কার কখনো করি নাই। নিজেদের সংস্কার না করার ফলেই আমাদের আজকের এই দুরবস্থা। তো যেটা বলছিলাম সেটাতে আবার ফেরত আসি। সেটা হচ্ছে যে পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হবে কখনো। আপনার সন্তান হয়তো পরীক্ষা দিল। দেখবেন সে যেন আন্দোলনে না যায়, কোথাও রাস্তা ব্লক না করে পড়াশোনা করে। কারণ আপনি যত যাই করেন না কেন, কান্ট্রি পরিবর্তন হবে, কিন্তু সেটা খুব ধীরে পরিবর্তন হবে। আপনি আন্দোলনে না গেলেও দেশ পরিবর্তন হবে, বা আপনি আন্দোলনে গিয়েও দেশ পরিবর্তন করে ফেলবেন, এই ধরনের কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার জীবনের যে গোল্ডেন এইজটা আছে, বা আপনার পরীক্ষার সময় যে আপনার পড়া দরকার, একটা ভালো রেজাল্ট করা দরকার, সেই জিনিসটা কিন্তু হ্যাম্পার হয়ে যাচ্ছে খুব। আমাদের এখানে অটোপাস জেনারেশন কিছু চলে আসছে, যারা এমনিতেই পাশ করে গেছে। তো পরীক্ষাটা আসলে আমরা নিতাম এই কারণে, বা নেওয়া হয় এই কারণে, সেটা হচ্ছে যে একটা বাচ্চা কত দূর জানে, বা সে তার প্র্যাকটিস কীরকম, শেখার প্রতি তার আগ্রহ কীরকম, এই বিভিন্ন জিনিসের মার্কিং করার জন্য, যে কোন সাবজেক্টের বিষয়ে সে কত দূর জানে। কিন্তু যখন আমি কাউকে অটোপাস দিয়ে দিচ্ছি, যে সে কোনো একটা বিষয় না পড়েই কিন্তু সে নাম্বারগুলো পেয়ে যাচ্ছে, তো এইটাতে কি হচ্ছে? বাচ্চারা তো আসলে শিখছে না। পরীক্ষা নেওয়ার আমার মূল উদ্দেশ্য ছিল তুমি শিখবা,
এবং এরপরে আমি তোমাকে জাজ করব, জাজমেন্টে আমি তোমাকে মার্কিং করবো এবং এই সার্টিফিকেটে মার্কিং থাকবে যে হ্যাঁ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি এত মার্কস পেয়েছো। তো এটা ছিল জাজমেন্টের। কিন্তু আমি যখন অটো পাস দিয়ে দিচ্ছি, অটো পাস দিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, ও আসলে কিছুই শিখছে না, ও কিছুই জানে না, কিন্তু ওর কাছে একটা সার্টিফিকেট আছে, ওইটাতে পাস করে গেছে। যে বিষয়ে সে অভিজ্ঞ না, এই কোনো বিষয়ে তার অভিজ্ঞতা নাই, কিন্তু সে একটা অভিজ্ঞতার সার্টিফিকেট পেয়ে গিয়েছে। এটা দেখিয়ে সে কি হবে? তো আলটিমেটলি এরা যখন শেষ পর্যন্ত জব লাইফে যাবে বা কোথাও অ্যাপ্লাই করবে, এই জিনিসটা টিকবে না। যেমন আমি নিজে কখনো চাকরি বাকরিতে জয়েন করিনি। আমি যে জিনিসটা ডেভেলপ করেছিলাম সেটা হচ্ছে কিছু স্পেসিফিক স্কিল, যে স্কিলগুলো আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেল করতে পারি এবং সেই স্কিল থেকে আমি আর্ন করি। তো এক্সাম্পল নট অনলি মি, বাট আরও এরকম এক্সাম্পল আছে। আমার 2-3 জন ফ্রেন্ড আছে যারাও কোনো চাকরি বাকরি করেন, এবং আমরা কিন্তু সবাই পড়াশোনা শেষ করেছি, এমন না যে আমরা পড়াশোনা বাদ দিয়ে এই কাজগুলো করেছি। কারণ আমি সবসময় চেয়েছিলাম যে আমি যেই কাজটা করি সেটাতে সফল না হলে আমি ব্যাকআপ আর একটা কাজ করবো বা অন্য একটা কাজ করব। তো পড়াশোনাটা ছিল আমার সেই ব্যাকআপের জন্য। আমরা শিখেছিলাম হচ্ছে মজার জন্য, যে স্কুলে যেতে ভাল লাগে, ভার্সিটিতে যেতে ভাল লাগে, কলেজে যেতে ভাল লাগে, আমাদের পড়াশোনা করতে ভাল লাগে, পরীক্ষা দিতে ভাল লাগে। তা আমরা এই কারণে আর কি পড়াশোনা করতাম, নট অনলি টু আর্ন আ সার্টিফিকেট দ্যাট আই এম এক্সপার্ট ইন দিস ফিল্ড। সো এই স্কিলের কারণে যেটা হয়েছে যে জব ফিল্ডে গিয়ে কিন্তু আমাদেরকে কেউ কখনো সার্টিফিকেটের কথা জিজ্ঞেস করে নাই। হয়তো কোনো একটা টাস্ক দিয়েছে, আমরা টাস্কটা পেরেছি, পরে সে আবার জিজ্ঞেস করলো ক্লায়েন্ট যে তুমি কি এই জিনিসটা পারবে? আমি বললাম ইয়েস, ওয়াই নট। সো এরপরে কাজগুলো এইভাবে বাড়ে আর কি রিলেশনশিপের মধ্যে। তো আমরা অনেক দিন ধরে কাজ করছি এই ফিল্ডগুলোতে, মানে আইটি সেক্টরে আমি কাজ করছি। তো সেখানে আমার সার্টিফিকেটের কোনো দরকার হয়নি, দরকার হয়েছে স্কিল। এখন আমার কথা হচ্ছে যে কোনো ফিল্ডে, যেমন ডাক্তারি ফিল্ডে গেলে আপনাকে হুট করে কিন্তু কেউ বলবে না যে আসেন আপনি একটা সার্জারি করে দেন বা আপনি আমাকে মেডিসিন দেন, ওইখানে কিন্তু আপনার সার্টিফিকেটের দরকার হবে। তো যারা অটো পাস জেনারেশন হয়ে গেছো বা পড়াশোনা করো নাই বা কোনোভাবে পাস করছো, তারা তো কখনো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবা না, এটা গ্যারান্টেড জিনিস। কারণ ওইখানে কিছু কিছু জায়গায় সার্টিফিকেটের খুব দরকার হয়। বাট ইন ফিউচার ওয়ার্ল্ড তোমার জন্য যে জিনিসটা হোল্ড করতেছে, লাইক 20 ইয়ার্স পরে, 30 ইয়ার্স পরে, তোমার বয়স হয়তো এখন 16 বা তুমি 20 ইয়ার্স পরে হয়তো 36-এর হবা, তখন তোমার লাইফটা কীরকম টাফ হবে তুমি কি সেটা কখনো চিন্তা করে দেখছো? কারণ ওয়ার্ল্ডে তখন তোমার এই যে অটো পাসের সার্টিফিকেট, এখন যেমন আমি যেমন আমার পার্সোনাল লাইফে সার্টিফিকেট ব্যবহার করি না কোথাও, তোমার সার্টিফিকেট তুমি কোথাও ব্যবহার করতে পারবে না। ওইখানে স্কিলফুল লোকজন যাবে এবং তোমার স্কিল কোনটায় আছে সেটাও তুমি জানো না, কারণ তুমি আসলে পড়াশোনা করো নাই কখনো, তুমি কিছুই করো নাই, তুমি আন্দোলন করে গেছো, যে আন্দোলনে দেশ কোনো পরিবর্তন হয় নাই, কোনো কিছুই হয় নাই, এবং এই জিনিসটা এইভাবে হয়ও না কখনো। তোমার আগেও আরো অনেক আন্দোলন করে গেছে। তো ইতিহাস যদি তুমি পড়তা একটু, তাহলে তুমি দেখতে পারতা যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে কেউ ইতিহাস থেকে শেখে না, সবাই একই ভুল বারবার করে। তো প্রথম ভুলটা হয় ট্র্যাজেডি, আর পরের ভুলটা প্রহসন হিসেবে থাকে ইতিহাসের। তো যাই হোক, তোমাদের জন্য শুভকামনা থাকলো যারা এখনো মনে করছো যে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করে হয়তো দেশ পরিবর্তন করা যায়। কোনো কিছু নিয়ে আন্দোলন করে দেশ পরিবর্তন করা যায় না, যতদিন না পর্যন্ত দেশের মানুষ চায় বা নিজেদের পরিবর্তন হয় সেই পর্যন্ত। যেমন আমরা সবসময় চিন্তা করি যে আমরা খুব ইম্পর্টেন্ট বা মুষ্টিম একটা সময়ের জন্য, যে আমরা খুব হয়তো গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি কোথাও গেলাম, কেউ আমার একজন সালাম দিল বা আমাকে চেয়ার টেনে বসতে দিল, খাতির করলো, স্যার বললো, আমরা খুব ইম্পর্টেন্ট। আমরা কেউই আসলে ইম্পর্টেন্ট না, আমরা হয়তো ওই সময়ের জন্য বা ওই প্লেসের জন্য ইম্পর্টেন্ট। পৃথিবীর সব জায়গায় আমার ইম্পর্টেন্স নাই, কারো ইম্পর্টেন্স থাকবে না সব জায়গায়। এবং যখন ধরো তুমি কোনো একটা দোকানে যাবা, দোকানে গেলে কিন্তু তোমার অনেক সময় যে হাইফাই পশ দোকানগুলো আছে বা সুপার মলগুলো আছে, সেই মলগুলোতে কিন্তু তোমাকে স্যার বলবে বিভিন্ন দোকানে। তুমি কিন্তু ওই সময়ের জন্য স্যার, ওটুক সময়ের জন্য, এরপরে কিন্তু তোমার কোনো ভ্যালু নাই। তুমি কাস্টমার, তোমাকে ভ্যালু দেওয়া হচ্ছে এই কারণে। তো রিসেন্ট আমার একটা ঘটনার কথা বলি, সেটা হচ্ছে যে আমি ইউনিমার্ট, ধানমন্ডির ইউনিমার্টে গিয়েছিলাম। তো সেইখানে অনেক ভিড় ছিল ওই দিন, ঈদের আগে আগে গিয়েছিলাম। অনেক ভিড় থাকার ফলে কি হইলো যে চেকিং কাউন্টারে বের হওয়ার সময় প্রচুর লোকজন, প্রচুর মানে অনেক ভিড়, ঈদের আগের দিন তো প্রচুর ভিড় ছিল। তো তখন আমি অল্প কিছু জিনিসপত্র নিয়েছিলাম, বাচ্চার কিছু জিনিসপত্র, চকলেট, এই জিনিসপত্রগুলো নিয়ে। তো সেগুলো যখন চেকিং কাউন্টারে সেই লোকটা এভাবে চেক করে করে দিচ্ছিল এবং প্রাইসিং আসলে, আমিও এত ভিড়ের জন্য আমি আর চেকও করি না, বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আমার যখন রিসিপ্ট দেখলাম, আমি দেখলাম যে ওইখানে একটা জার্সির দাম এক্সট্রা ধরা হয়ে গেছে। তো আমি খুব অবাক হইলাম যে এই জিনিসটা তো হওয়ার কথা না, কারণ জার্সিটা আমি কিনি নাই। তো আমি ওদেরকে নোটিফাই করলাম, যেহেতু ঈদের বন্ধ হয়ে গেছে, ওরা
আনসার দিতে খুব লেট করলো। এরপর আমি নিজেই সশরীরে একবার গেলাম, গিয়ে বললাম যে ভাইয়া এই যে স্লিপটা দিয়েছেন এখানে তো এই জিনিসটা আমি নেই নাই। তো আমি এমন না যে ইউনিমার্টে আমি প্রথম শপিং করেছি ওই দিন, ইউনিমার্টে এর আগেও আমি শপিং করেছি। তো ঘটনা হচ্ছে যে ওরা কিন্তু আমাকে বিশ্বাস করে নাই। আমি যতই বলি ওরা কিন্তু আমাকে বিশ্বাস করে না, যেটা ওরা বললো যে আচ্ছা ঠিক আছে এটা আমরা রাখলাম, আমরা আমাদের সিসি ক্যামেরা দেখবো, সিসি ক্যামেরা দেখে তারপর আমরা ঠিক করবো যে হ্যাঁ এই জিনিসটা কি আসলে আপনার নেয় না ভুল হয়েছে। তো মোটামুটি 3-4 বার মেইল দেওয়ার পরে এবং একবার বললাম যে আমি কিন্তু কমপ্লেন করবো পরে ভোক্তা অধিকারে। এরপরে হচ্ছে গিয়ে তারা জিনিসটা একটু এক্সপিডিয়েট করলো এবং আমাকে ওরা স্টোর ক্রেডিট দিতে চাইছিল, মানে যে এই জিনিসটা তো বিল হয়ে গেছে, যেটা আপনি নেন না এটা ভুলে হয়েছে, তো আমরা আপনাকে স্টোর ক্রেডিট দিয়ে আপনি আবার এখান থেকে একটা কিছু কিনে নিয়ে নেই টাকা দিয়ে। তো আমি সেটা নিতে রাজি হই না, কারণ ভুলটা তো আমার ছিল না। আমি বললাম যে বিকাশে পেমেন্ট করে দেন, তো তারা শেষ পর্যন্ত বিকাশে পেমেন্ট করতে বাধ্য হয়। তো জিনিসটা চিন্তা করেন, আমি একটা জিনিস কিনেছি বা কিছু জিনিস কিনেছি এবং আমি ফেরত গিয়ে তাদেরকে বলতেছি যে এই আইটেমটা আমি কিনি নাই, আমাকে এই আইটেমটা এক্সট্রা চার্জ করা হয়েছে এবং সেটা আপনাদের যে চেকিং কাউন্টারের লোক ছিল তার ভুলে করা হয়েছে এইটা। তো তারা কিন্তু আমাকে বিলিভ করে নাই, তারা কিন্তু তাদের সিসি ক্যামেরা ফুটেজ এবং ওই সময় সব কিছু চেক করেছে এবং এটার জন্য তারা একটা ডিলে করে তারপর দিয়েছে। সো আপনাকে কিন্তু কাস্টমার হিসেবে যতই স্যার বলা হোক বা যাই বলা হোক, ওরা কিন্তু আপনাকে বিশ্বাস করে না, কোনো শপিং মলই আপনাকে বিশ্বাস করে না। যে ভুল ওদের থাকলে ওরা চেক করে আপনাকে তো জানাবে। সো এই যে ট্রাস্ট এবং রেসপেক্ট, এই জিনিসটা কিন্তু আপনি যতই ভুংভাং শপিং মল দেখেন, অনেক কিছু দেখেন, আপনাকে করে না। তো বাদ দেন, যেখানে আপনার দরকার নাই, যেখানে পছন্দ না সেখানে যান। তো এক্সট্রা গিমিক দেখানোর জন্য লাইফে কখনো কিছু করবেন না, করার দরকার নাই। আমার এই ঘটনাটা থেকে আমি যে জিনিসটা শিক্ষা পাইছি সেটা হচ্ছে যে দে ডু নট ট্রাস্ট আস, নোবডি ট্রাস্ট ইউ, নোবডি থিংস গুড অফ ইউ। যে তোমার সম্পর্কে আসলে খুব কম লোকজনই ভালো চিন্তা ভাবনা করবে। ওদের যে আইডিয়াটা থাকে সেটা হচ্ছে যে যে লোকগুলো আসতেছে এরা কাস্টমার, বাট দে ক্যান বি থিভস অলসো, এরা চোরও হতে পারে। তো পরীক্ষা শেষ হলে বাচ্চাদের কি করবেন? বাচ্চাদের পরীক্ষা শেষ হলে কিন্তু একটা লম্বা সময় থাকে, এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষার কথা বলতেছে, সেই সময়টা আপনি কি করবেন? আপনার সন্তান আবদার ধরলো যে আমার তো পরীক্ষা শেষ হয়েছে এবং পরীক্ষা ভালো করেছি, আমার একটা জিনিস গিফট তো আমার দরকার। আমরা দেই না, উপহার দেই তো বাচ্চাদেরকে অনেক সময়। আপনার বাচ্চাকে কি গিফট দেওয়া দরকার? প্রিসাইজলি যে জিনিসগুলো বলা দরকার সেটা হচ্ছে যে আপনার উঠতি বয়সের যে বাচ্চারা আছে, হয়তো এসএসসি পরীক্ষা দিয়ে বা এইচএসসি পরীক্ষা দিয়ে, এখনকার পোলাপান অবশ্য অনেক আপগ্রেড হয়ে গেছে। আমাদের সময় আমরা কখনো চিন্তা করি নাই যে আমরা একটা বাইক পাবো স্কুলে যাওয়ার সময়। এখন অনেক স্কুলের বাচ্চাকেও দেখি যে বাইক ইউজ করে, বা কলেজের বাচ্চাকে দেখি বাইক ইউজ করে। তো আমাদের সেই হয়তো সামর্থ্য ছিল না বা আমরা সেটার কথা কল্পনাও করি নাই, কিন্তু ছেলে পেলে আবদার করে বসে যে বাবা আমাকে একটা বাইক কিনে দাও, বা আমাকে একটা দামি আইফোন কিনে দাও, আমাকে একটা ডিএসএলআর ক্যামেরা কিনে দাও। তো ডিএসএলআর ক্যামেরার যুগ মনে এখন আর নাই, এখন মনে সবাই মোবাইল ফোনই ব্যবহার করে। তো যদি চায় আপনি তাকে কি কিনে দিবেন? আপনার কি আসলে গিফট হিসেবে কি দেওয়া দরকার? এই জিনিসটা কখনো চিন্তা করছেন যে আপনার বাচ্চা যদি বাইক চায়, একটা দামি মোবাইল চায়, কিনে দেন? আমি এই জিনিসটা একটা উপদেশ, সেটা হচ্ছে যে আপনার বাচ্চা যদি কখন আপনার কাছে দামি মোবাইল চায়, লাইক একটা আইফোন চাইলো বা একটা বাইক চাইলো, এই জিনিসটা আপনার কিনে দেওয়া উচিত না। প্রথম কারণ হচ্ছে বাইকের কথা বলি আমি, সেই জিনিসটা হচ্ছে বাইক খুবই ডেঞ্জারাস একটা বাহন। আমি নিজে অনেকদিন ধরে রাইড করি, প্রায় 6 ইয়ার্স ধরে আমি রাইড করি এবং আমি এখনো পর্যন্ত বলা যায় যে সেফলি রাইড করি দেখে হয়তো কোনো বিশাল ধরনের দুর্ঘটনায় পড়ি নাই কখনো। অ্যান্ড স্টিল আই ওয়ান্ট টু সে দ্যাট বাইক ইজ আ ভেরি ডেঞ্জারাস ভেহিকল। সো এটার ম্যানুভার সিস্টেমও খুবই মানে নট লাইক প্রিসাইজ লাইক কার্স। তো আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে আপনার সন্তানকে আপনি কখনো বাইক কিনে দিবেন না। বাইক কিনে দেওয়ার জন্য যেই টাকা আর্ন করা দরকার সেইটা ও যখন নিজে আর্ন করতে পারবে তখন হচ্ছে সে নিজে বাইক কিনবে, তখন তার জিনিসটার ভ্যালু দিতে পারবে সে, এবং যেই বয়সে সে এটা আর্ন করতে পারবে বাংলাদেশের সামাজিক কালচার অনুযায়ী, তখন তার ওই রাস্তা দিয়ে হাই স্পিডে বাইক চালানো বা এইভাবে বাউলি কাটা এই জিনিসগুলো সে আর করবে না। একটা বয়স লাগে যে কোনো ডিসিশন নেওয়ার জন্য, একটু ধীর স্থির হওয়ার জন্য। ইয়াং জেনারেশন যাদের বয়স 25-এর নিচে বা 20 মাত্র হয়েছে, এরা কিন্তু রাস্তায় দেখবেন খুব অদ্ভুত গতিতে বাইক চালায় এবং নিজের তো বিপদে পড়ে, আরেকজনকে বিপদে পড়ে। তো সন্তান যতই চাক না কেন তাকে কখনো বাইক কিনে দেবেন না, এবং বয়সের আগে তো অবশ্যই না কোনো জিনিস। মোবাইল এরকম আরেকটা জিনিস, মোবাইল খুব প্রয়োজনীয় একটা জিনিস। আমি মোবাইল খুবই ডিসলাইক করি ইদানিং যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে, কারণ মোবাইল দিয়ে চাইলে যে কাউকে মেসেজ দেওয়া যায়, যখন খুশি তখন ফোন দেওয়া যায়,
যে জিনিসটা আমি মনে করি যে খুবই একটা অভদ্র আচরণ, যে আমি চিনি না জানি না কাউকে, আমি প্রয়োজনে কাউকে যখন আমি ফোন দিতে যাই, আমার খুব বেশি পরিচিত না হলে তাকে আমি আগে টেক্সট দিই। উনি যদি টেক্সটের আনসার দেয়, হ্যাঁ ঠিক আছে, আই এম ফ্রি রাইট নাও, ইউ ক্যান কল। তো সময় চাই না এরকম যে ঠিক আছে আপনার সাথে আমি 5 মিনিটস কথা বলতে চাই। এই বাদে আসলে হুটহাট করে ফোন দেওয়া, কাউকে বিরক্ত করা, এই জিনিসটার জন্য আমি ফোন জিনিসটা খুবই ডিসলাইক করি। এবং মোবাইল দিয়ে আসলে ক্রিয়েটিভ খুব বেশি কাজ করা যায় না মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে যেই 2টা-3টা জিনিস করা যায় সেটা হচ্ছে যে ভিডিও করা যায়, ছবি তোলা যায়, আর হচ্ছে ফোন দিয়ে একজন আরেকজনের সাথে কথা বলা যায়, টেক্সট করা যায়। তো এই জিনিস বাদে ক্রিয়েটিভ কাজ কিন্তু মোবাইল থেকে খুব একটা হয় না। তো আপনার সন্তান যদি দামি মোবাইল চায়, তাকে দামি মোবাইল দেওয়ার কোনো দরকার নেই। তার যদি মনে করে যে হ্যাঁ তার কমিউনিকেশনের জন্য একটা স্ট্যান্ডার্ড মোবাইল দরকার, তো আপনি 15 থেকে 20,000 এর মধ্যে কিন্তু মোবাইল পেয়ে যাবেন এখন। আপনার সন্তানকে যে জিনিসটা আপনার দেয়া দরকার সেটা হচ্ছে যে আপনি তাকে একটা কম্পিউটার কিনে দেন। দ্যাট কুড বি আ ল্যাপটপ অর আ ডেস্কটপ পিসি। কম্পিউটার কিনে দেবেন এই কারণে যেটা হচ্ছে ফিউচার যেই ওয়ার্ল্ড আসতেছে, ফিউচার ওয়ার্ল্ডের কিন্তু মোস্ট অফ দ্য থিং উইল বি কন্ট্রোল বাই টেকনোলজি। এখনই হচ্ছে টেকনোলজি দিয়ে, বাট জিনিসটা এমনভাবে ডিসগাইজ করা থাকে যে আমরা বুঝতে পারি না যে এভরিথিং ইজ ওয়ার্কিং উইথ টেকনোলজি। আমি যে ভিডিওটা করতেছি বা এই মাইক লাগিয়ে কথা বলতেছি, যে লাইটটা আমার সামনে জ্বলতেছে, আপনি যেই ডিভাইসে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন, এভরিথিং ওয়ার্কস উইথ টেকনোলজি। সো কম্পিউটার হচ্ছে এমন একটা জিনিস যেই জিনিসটা আপনার সন্তানকে বাধ্য করবে, মোটামুটি বলা যায় বাধ্য করবে যে টেকনোলজির ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হওয়ার জন্য, এবং সে কম্পিউটারে মুভি দেখুক বা গান দেখুক বা গেম খেলুক, সে কিন্তু ইন টাচে থাকবে, ইনফরমেশনের ইন টাচে থাকবে। ওয়ার্ল্ড হচ্ছে ইনফরমেশন এরা, দিস ইজ অ্যান ইনফরমেশন এরা, উই আর লিভিং ইন অ্যান ইনফরমেশন এরা। তো ইনফরমেশন এর মধ্যে যখন টাচে থাকবে, সে আস্তে আস্তে জিনিসপত্র শিখতে থাকবে, সে একটা একটা করে স্কিল ডেভেলপ করবে। ওই যে প্রথম দিকে বলেছিলাম যে আপনাদের সার্টিফিকেটগুলো একটা সময় গিয়ে রিলেভেন্ট হয়ে যাবে, অনেকের জব চলে যাবে, অনেকে জবই পাবে না, জব মার্কেট স্কিল খুঁজবে, কিন্তু ওরা দেখবে যে যেহেতু আমাদের এডুকেশন সিস্টেম খারাপ, আমরা কিছু ডামি সার্টিফিকেট ক্রিয়েট করছি, এবং এই সার্টিফিকেট অনুযায়ী এই লোকটার কোনো স্কিল নাই, না কমিউনিকেশন স্কিল আছে, না কথা বলার স্কিল আছে, না আবৃত্তির স্কিল আছে, না কম্পিউটার স্কিল আছে, মানে নাথিং, কিছুই নেই, শুধুমাত্র একটা সার্টিফিকেট আছে। সো দে ওন্ট সার্ভাইভ ইন দ্যাট সিচুয়েশন। সো যে কারণে আমি বলি যে আপনার সন্তানকে দামি মোবাইল কিংবা বাইক কিনে দেওয়ার বদলে আপনি ওকে একটা কম্পিউটার কিনে দেন, এবং এই কম্পিউটারটা আপনি কোন বয়সে কিনে দিতে পারবেন। অনেক অনেক বাবা মাকে দেখছি আমার সাথে যখন কথা বলে, তো ওনারা বলে যে সন্তানকে কম্পিউটার যদি আমি ক্লাস 4, 5 বা 6 কিনে দিই তাহলে সে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, নষ্ট হয়ে যাবে, সবাই নষ্ট হয়ে যায়, আমাদের সব কিছুতে নষ্ট হয়ে যাবে। মোবাইল ডিভাইস আমি পছন্দ করি না, কারণ হচ্ছে এটা আমাকে বিরক্ত করতে পারে এই কারণে, বাট স্টিল এটা কিন্তু ইউজফুলনেস আছে কিছুটা। পিসিতে কিন্তু নষ্ট হয়ে যাবে বলতে মূলত ওনারা যে কথাটা বলতে চায় সেটা হচ্ছে যে পিসিতে পর্নোগ্রাফি দেখা যেতে পারে হয়তো, এই কারণে সেটা কিন্তু কন্ট্রোল করা যায়। বা আপনার বাচ্চার পিসিতে আপনি কি রাখবেন বা কোন ধরনের গেম দিবেন, সে কি দেখবে কি পড়বে, সেই জিনিসগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন চাইলেন। আপনি কিন্তু আপনার সন্তানকে বাইক দিলে সে রাস্তায় বাইক কিভাবে চালাচ্ছে না চালাচ্ছে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। সো গিফট হিসেবে কম্পিউটার ইজ আ বেটার অপশন ফর ইয়োর কিডস, যারা কলেজ পাস করেছে বা স্কুল পাস করেছে। এবং আমি তো মনে করি যে ক্লাস 6-7 আগেই অ্যাকচুয়ালি বাচ্চা থাকতেই বাচ্চাদেরকে কম্পিউটার লিটারেসি শেখানো দরকার, প্রোগ্রামিং কোডিং এগুলার বেসিক আইডিয়া দেওয়া দরকার। এআই আসছে, এআই এর সাথে পরিচয় করিয়ে দেওয়া দরকার, ওরা কি করতে পারে। সো দিস ইজ ইট। আমরা টেকনোলজির সাথে যদি বাচ্চাদের অভ্যস্ত না করি, তো ওদের স্কিল ডেভেলপ হবে না, স্কিল ডেভেলপ না হলেও সমস্যা। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে এক্সারসাইজ করা এবং রোদে যাওয়া, ভিটামিন ডির জন্য শুধু রোদে যাওয়া না, রোদে যাওয়া হচ্ছে এই সকল কারণে যে বাইরের এনভায়রনমেন্টের সাথে কিন্তু আমাদের যেই সংস্পর্শ ছিল সেইটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, ন্যারো ডাউন হয়ে যাচ্ছে। এক হচ্ছে আমাদের বেশিরভাগ স্কুলে কোনো ধরনের মাঠ নাই, স্কুলগুলা এসি রুমের মতো হয়ে গেছে, যে সেইখানে দামি দামি অনেক স্কুল আছে এসি রুম আছে, সেদের হয়তো বাস্কেটবল গ্রাউন্ড থাকে একটা, অনেকগুলো ইংলিশ মিডিয়ামে দেখেছি, কিন্তু কোনো সবুজ মাঠ নাই, মানে ঘাস মারাবে বা ঘাসের মধ্যে বসবে, গড়াগড়ি খাবে, পায়ে একটু কাদা লাগাবে, একটু বৃষ্টি দেখবে, টিনের চালে বৃষ্টির শব্দ শুনবে, এই ধরনের স্বপ্নালু স্কুল বলি আমি এগুলাকে, যে দিস ইজ আ ড্রিম স্কুল। যে স্কুলে ভালো টিচার তো থাকবে, ভালো খারাপ অবশ্য আপেক্ষিক একটা বিষয় টিচারের, কারণ আমি আমার যে স্কুলে পড়েছি সেখানে কিছু টিচার ভালো ছিল, কিছু খারাপ ছিল। আচ্ছা, সেটা একটা লম্বা আলোচনা, সেটা অন্য একদিন করবো না। তো ঘটনা হচ্ছে যে একটা স্কুল কেমন হতে হয়, সেই স্কুলের মধ্যে আমার মতে তো একটা বিশাল বড় মাঠ থাকতে হবে, সেই মাঠে রোদ পড়তে হবে, অনেকগুলা গাছ থাকতে হবে, সেখানে একটা ক্লাসরুম থাকতে হবে বা একটা জায়গা থাকতে হবে যেখানে টিন দিয়ে ঢাকা থাকবে, বৃষ্টির শব্দ শোনা যাবে,
ফুল থাকবে, বাগান থাকবে, ছোট একটা শহীদ মিনার থাকবে। তো এরকম একটা স্কুল হচ্ছে গিয়ে আসলে আমার কাছে মনে হয় যে দিস ইজ স্কুল, এটা একটা স্কুল, এখানে বাচ্চা একটা সময় কাটাবে, খুব সুন্দর একটা সময় কাটাবে। স্কুল শেষ হইলে সে যেন অন্তত পায়ে কাদামাটি লাগাতে পারে, একটু দৌড় দিতে পারে, তারা একটা লাইব্রেরিতে যেতে পারে। সো এই ধরনের স্কুল আসলে খুব কম। তো আমাদের শিক্ষা ব্যবস্থার যে পড়াশোনার সিস্টেম সেগুলো কিন্তু খুবই খারাপ। তো এই যে বাইরের সাথে অ্যাটাচমেন্ট, এটা কিন্তু বাচ্চাদের কমে যাচ্ছে আমাদের এই গলির ছোট ছোট স্কুলগুলোর কারণে। বাচ্চারা বিল্ডিং এর ভিতর পড়ছে, বাসা থেকে আসছে যাচ্ছে, কিন্তু তারা খেলাধুলার সময় পাচ্ছে না। ফলে কি হচ্ছে, আমরা একটা উইক জেনারেশন ক্রিয়েট করতেছি। ওদের যে হাড়গোড় শক্ত হওয়ার কথা, যে বয়সে লাফঝাপ দৌড় দেওয়ার কথা, রেগুলার ওইটা ওরা করতেছে না। আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা খেলতাম। বিকাল 3টার দিকে আমাদের খেলা শুরু হলো, সন্ধ্যা আইন অনুযায়ী যখন মাগরিবের আজান দিত, সন্ধ্যা হয়ে যেত, তখন আমরা বাসায় ফেরত আসতাম। আর একটু বড় হওয়ার পরে রাতের 8টা-9টা পর্যন্ত খেলতে পারতাম জিমের মধ্যে। তো আমরা হয়তো অনেক কিছু আমি আমি দেখি আর কি, আমি আমাদের বাচ্চাদের জন্য মিস করি যে হ্যাঁ, ওরা সবসময় বাসার মধ্যে বসে থাকতেছে। তো কম্পিউটার দিবেন, কম্পিউটার দিক ওরা শিখুক সবকিছু, কিন্তু মাঝে মধ্যে ওদেরকে বাইরে নিয়ে যেতে হবে, নেচারের মধ্যে। পারলে তো রেগুলার নিয়ে যাওয়া, দৌড়াদৌড়ি করতে দেওয়া উচিত। তারপরেও আমি মনে করি না যে আমাদের জেনারেশনই ভালো ছিল বা বর্তমান জেনারেশনে খারাপ হবে, কারণ প্রত্যেকটা জেনারেশনে জিনিসপত্র চেঞ্জ হবে, অ্যাডাপ্টেবিলিটি নতুনভাবে আসবে। আমরা যে জিনিসগুলো পেয়েছি ওরা হয়তো সেগুলো পাবে না, ওরা তার চেয়ে আপগ্রেড জিনিসপত্র পাবে। তাই বলে আমি কখনো বলবো না যে আমরাই সবচেয়ে বেটার ছিলাম, ওরা সবচেয়ে খারাপ আছে। কিন্তু হিউম্যান ইভলিউশনের যে ট্রেকটা, সেটা হচ্ছে যে আমরা নেচারের খুব কাছাকাছি বড় হয়েছি একসময়। আমাদের গায়ে রোদ লাগতো, চামড়া পুড়ে যেত, আমাদের বডির স্কিন, মাথার চুল, গায়ের লোম, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট জাতি মানুষ এবং এলিভেশনের জন্য আলাদা আলাদা ছিল। তো সেই জিনিসগুলো আস্তে আস্তে ইভলিউটেড হয়ে যাচ্ছে। তো বাচ্চাদেরকে রোদে নিয়ে যাবেন, একটু দৌড় ঝাঁপ করতে পারে এরকম জায়গায় নিয়ে যাবেন। স্কুলে যদি করতে পারে সেটা তো ভালোই, আর যদি না পারে তাহলে ওকে নিয়ম করে বাইরে নিয়ে যাবেন, একটু ঘোরাবেন, পার্কে নিয়ে যাবেন। যদিও অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের এখানে কোনো পার্কই সেফ না, এবং বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো পার্কগুলোতেও আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে। মানে ওপেন পার্ক যেটা বলে, আমাদের কিছু নাই। আমরা একটা অদ্ভুত দেশে বাস করি, তাই না? আমরা এখানে অনেক নীতির কথা বলি, অনেক জ্ঞানের কথা বলি, তারপর অনেক সংস্কারের কথা বলি, অনেক কিছু করে ফেলবো বলি, এবং ভোট, রাজনীতি, এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা রাস্তাঘাট দখল করে আন্দোলন করি, সব করি। কিন্তু আমরা একটাবারও চিন্তা করি না যে দেশ আসলে ভালো হবে হচ্ছে গিয়ে যদি আমার যে ইয়াং জেনারেশনগুলো এখন বড় হচ্ছে, এদেরকে যদি আমি একটা স্বপ্ন দেখাতে পারি, ওদেরকে যদি আমি বলতে পারি, যে শেখাতে পারি, বলতে পারি যে দেখো। আর বাচ্চারা কিন্তু বই থেকে শেখে না, বাচ্চারা আমাদের দেখে শেখে, আমরা যা করি। তো আমাদের এইখানে আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা করি সেটা হচ্ছে যে, আমি স্পেশালি যে জিনিসটা খুব পছন্দ করি সেটা হচ্ছে যে লোকজন যে কোনো জায়গায় ময়লা ফেলে দেয় এবং রাস্তার দিকে উল্টা আসে, গালিগালাজ করে, এভরিথিং, সবকিছুই চলে এখানে। সো আমার বাচ্চারা কিন্তু এগুলো দেখে শিখতেছে। তো আমি আমি ওর কাছ থেকে নৈতিকতা আশা করছি। এবং ঘুষ দুর্নীতি তো সবকিছু আছে। ঘুষ খাওয়া কিন্তু আমাদের দেশে একটা জেনারেল বিষয়। চাঁদা তোলা, ঘুষ খাওয়া, এই জিনিসগুলো খুব জেনারেল আমাদের এখানে। আমরা এটাকে একটা নর্ম হিসেবে নিয়ে নিছি। তো বাচ্চারা তো এই জিনিসগুলো দেখতেছে। তো যেটা ও নর্ম হিসেবে দেখতেছে, ও একসময় সেটা করবে। ওকে আপনি যতই নীতি কথা শেখান, ধর্মীয় কথা বলেন, আর বইপত্র শেখান যে সদা সত্য কথা বলবে, ও যদি তার বাবাকে দেখে বাবা মিথ্যা কথা বলতেছে, তো সে অবশ্যই মিথ্যা কথা বলবে। বইয়ে যা খুশি লেখা থাকুক, ওরা হচ্ছে দেখে শেখে। বাচ্চারা সবসময় দেখে শেখে। তো আপনি তো শোধরাবো না বলে মনে হয়, বা কিছু যদি আস্তে আস্তে শোধরায়, হয়তো তাদের দেখে একটা ম্যাসিভ পোর্শন আস্তে আস্তে ভালো হবে। এখন যারা বিলং করতেছে সোসাইটিতে, যে সকল পলিটিশিয়ান, রাজনীতিবিদ, যাদের বয়স 12-র উপরে চলে গেছে, 16-র উপরে চলে গেছে, এরা কখনো পরিবর্তন হবে না। এবং এরা থাকাকালীন আমাদের দেশ কোনো ধরনের আলটিমেটলি সুন্দর, ভালো একটা প্রগতিশীল দেশের দিকে যাবে না। এরা একই রকমভাবে মারামারি কাটাকাটি করে যাবে। তো আমাদের যে ইয়াং জেনারেশন আছে, একদম ছোট, স্কুল থেকে ক্লাস 6-এর নিচে বা 7-এর নিচে, তো এদেরকে যদি আমরা শেখাতে পারি, 1টা 2টা 3টা 4টা 5টা জেনারেশন পরে, লাইক আফটার 50 ইয়ার্স পরে আমার দেশ একটা ভালো দিকে যাবে। তো এইটাই হচ্ছে আর কি পরিবর্তন এইভাবে আসবে। তার আগ পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন, কোনো ধরনের কোনো কিছুতেই কাজ আসবে না। সো আজকে অনেক লম্বা কথা বলে ফেললাম, অনেকগুলো এলোমেলো বিষয় নিয়ে কথা বলে ফেললাম। আসলে মনটা বিক্ষিপ্ত থাকলে যা হয় আর কি, যে কোনো স্পেসিফিক টপিকস নিয়ে কথা বলা যায় না। আমি 2-3টা বই নিয়ে রিভিউ করব ভাবছিলাম, তো বইগুলা নিয়েও রিভিউ করব, হয়তো পরের ভিডিওতেই করব। আরেকটা ছোট্ট বিষয় বলি, সেটা হচ্ছে যে আমার ভিডিওর ভিউয়ার খুবই কম। আমি জানি সবাই আমার ভিডিও দেখে না, কারণ আমি ওই ধরনের রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা বলি না, বা ধর্মীয় কোনো বয়ানও দেই না। আর যে কথাবার্তাগুলো বলি সেগুলো খুব বেসিক, লোকজনের আমার ফিলোসফির কথা বলি আর কি, আমার নিজস্ব জীবন দর্শনের কথা বলি।
তো আমার এক পরিচিত বন্ধু সে আমাকে বলল যে আমি কেন আমার কোনো ভিডিওতে বলি না যে আপনি লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওতে আসলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই। বরঞ্চ আমি যে আইডিওলজির কথা বলি, সেই আইডিওলজির কিছু পরিমাণও যদি আপনি আপনার মনে রাখেন, ইভেন ভিডিও শেয়ারও করতে হবে না, কখনো সাবস্ক্রাইব করতে হবে না। আমি চাই যে যদি হুট করে ভিডিও আপনার সামনে চলে আসে, তো আপনি একটু শুনলেন, 5 মিনিট শুনলেন যে আমি আসলে কি বলতে চাইছিলাম, যে আমার ধারণাটা কি ছিল, তাহলেই হবে। লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। এই জিনিসটা আমার কোনো ভিডিওতে নাই এবং আমি এখনো বলছি না যে এই জিনিসটা করতেই হবে আপনাকে। ভালো থাকুন সবাই।